সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন। আর আমাদের আজকের আয়োজনে আমাদের স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ছাত্রদলের সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল। আউয়াল ভাই, আপনাকে ভিওডি বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হলো যে আমরা জানি যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশে একটি প্রতিনিধি দল গেছেন। সেখানে ডক্টর ইউনূসের সাথে বিএনপি, জামাত সহ কয়েকটি দলের নেতৃবৃন্দ সেখানে রয়েছেন। সেখানে জামাত নেতা এবং বিএনপি নেতা দুজনই বক্তব্য দিয়েছেন একটি অনুষ্ঠানে। সেখানে দেখলাম যে জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে ভারতের সাথে যদি আমাদের একটা যুদ্ধ হয় তাহলে আমরা আবার নতুন করে নিজেদেরকে মুক্তিযোদ্ধা প্রমাণের সুযোগ পাবো, যেটি আমরা ৭১-এ পাইনি। ধন্যবাদ আপনাকে। আমি আসলে এদের অনেক সময় বিষয়গুলো মনে হয় কি, তারা মনে হয় অতীতের নিজেদের ভুলের জন্য কখনোই তারা দোষ স্বীকার করবে না। প্রথমত হইলো এটা, ৭১-এও তারা হইলো বাংলাদেশ চায় নাই, তারা ৪৭-ও কিন্তু পাকিস্তান চায় নাই। তাদের যে দেশ বিরোধী অবস্থান, এটা কিন্তু উত্তরাধিকার সূত্রে। তাদের যে ছিলেন, মানে এদের বলে আধ্যাত্মিক গুরু বা নেতা বলেন, সর্বোচ্চ নেতা, সে হইলো ৪৭-এর সরাসরি বিরোধিতা করেছে। কিন্তু সে নিজেই আবার নির্লজ্জের মতো আবার পাকিস্তানের লাহোরে যে আবার বাড়ি করছিলেন। পরবর্তীতে গোলাম আজম সাহেব যখন দায়িত্বে ছিলেন এখানে, তো উনিও কিন্তু বাংলাদেশ চান নাই। তো এদের আসলে হয়েছে কি, যে আমার মনে হয় এখনো যদি কোনো কিছুর প্রশ্ন আসে, মানে বাংলাদেশের মধ্যেও যদি কোনো বিষয় আসে, তারা এখনো মনে হয় বাংলাদেশ বিরোধী অবস্থান নেবেন। আর হলো ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তাদের হয়েছে ওই দশা। যুদ্ধের কথা তো কেউই বলতেছে না। আমরা হইলো সবসময় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীরুত্তম আপসীন দেশপ্রেমিক এবং খালেদা জিয়া এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তারা সবসময় বলেছেন আমরা প্রতিবেশীদের বন্ধু হিসাবে চাই, প্রভু হিসাবে নয়। এখন সমস্যা হইলো আপনার প্রভুত্বের জন্য হলো সমস্যা। বাকিরা যখন আওয়ামী লীগ ফ্যাসিস্টের আমলে প্রভু হতে চেয়েছিল, তখনই গন্ডগোলগুলা তৈরি হয়ে গেছিল। মানুষজনের যে ভারত বিরোধী অবস্থান, সেটা একদিনে হয় নাই, এটা একটা লম্বা পিরিয়ডের মধ্য দিয়ে। ভারত নিজের প্রদেশকেও যেভাবে শাসন করতে পারে না, সে বাংলাদেশকে তার থেকে বেশি নগ্নভাবে শাসন করেছে। তাদের পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে এখনো কিন্তু আদানি গ্রুপকে সেই বিদ্যুতের বিভিন্ন কিছু যা আমাদের মানে পাওয়ার সেক্টরে যা যা আছে, এগুলো কিন্তু এখনো আদানি গ্রুপকে দিচ্ছে এখনো ইন্ডিয়াতে। তো আমাদের তো কোনো আমরা দেখতেছি না যে রাস্তা থেকে উন্নয়নের। সেখানে যে উস্কানিমূলক কথা, এই ঝিনাইদহে আমি দেখলাম যে এদের নেতা থেকে শুরু করে ক্ষুদ্র কর্মী পর্যন্ত সব এক সুরে কথা বলে। ঝিনাইদহে একজন বলতেছে যে উনি নাকি শান্তি প্রতিষ্ঠা করবে, একটা যদি মার্ডার হয় তার এগেইনস্টে 10টা মার্ডার করে সে শান্তি প্রতিষ্ঠা করবে। এই ধরনের শান্তি কিভাবে প্রতিষ্ঠা করা আমাদের জানা নাই, যে এক মার্ডারের বিপরীতে 10টা মার্ডার করে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়। আর এখন আবার তাদের অন্যতম প্রধান নেতা, তো আমার মনে হয় তার একটু বয়স হয়ে গেছে এখন, তারও মনে হয় যে শেষ বয়সে 24-এর গণ অভ্যুত্থানের সময় তো আসলে জামায়াত ইসলামী বা শিবিরের এদের প্রত্যক্ষভাবে কোনো ছবি বা আমরা কোনো কিছু দেখতে পাই নাই, যে আসলে তার রাজপথে ছিল কিনা, কি ভূমিকায় ছিল আমরা জানি না। তো এখন মনে হয় তাদের হলো স্বাদ জাগছে যে মুক্তিযোদ্ধা হওয়ার। কারণ আমাদের যারা আছে সেই ৭১-এর থেকে পরবর্তীতে অনেক মুক্তিযোদ্ধা বিএনপি করে, পরবর্তী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ও অনেক মুক্তিযোদ্ধা আমাদের দলে ছিলেন। আর এখন 24-এর গণ অভ্যুত্থানে শুধুমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে আমাদের শুধু ছাত্র দলের 147 জন শহীদ আছে। সেখানে কিন্তু তাদের এই ছাত্র সংগঠন বা বাকি এদের কিন্তু ওই রকম নাই। কারণ হচ্ছে কি, আপনার এখন মনে হয় তাদের ওই নেশা জাগছে যে আমরাও একটু গায়ে মুক্তিযোদ্ধা লাগাই, যে হইলে 24-এর গণ অভ্যুত্থানে আমরা বলি দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা। এখন তারা কি কারণে নিজেদেরকে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য এত বছর হয়ে গেল, এতদিনে বুদ্ধি হয় নাই তাদের, যে তারা হইলো অতীতে বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের সময় আমার মনে হয় যদি কোনো কারণে শেখ হাসিনা টিকে যাইতো, আমরা মনে হয় তারা শেখ হাসিনাকে মা ডেকে আবার তার কোলে উঠতো। মনে হয় চারিত্রিক ভাবে অতীতেও তাই হয়েছে, যে তারা হচ্ছে শেখ হাসিনার কারণে। আপনি দেখেন ইসলামী ব্যাংক প্রথম দিকে তো ভালোই চলছিল, শেষের দিকে যখন ছন্দপতন হইলো 20-21 সালের পর থেকে কিন্তু তখন আওয়ামীকরণ শুরু হয়েছে ইসলামী। তার কিন্তু ম্যানেজ ছিল। আপনি 2020 সালে কোভিডের সময় যেটা হইলো, সেই 17ই মার্চ মনে হইতেছে বিশ্ব ড্যাডির কোনো জন্মদিনে সবচেয়ে বড় আতশবাজির যে প্রোগ্রাম, সবচেয়ে বড় বাজেটটা দিয়েছিল কিন্তু ইসলামী ব্যাংক। সেটা আপনার মনে রাখতে হবে
যে শেখ মুজিবের তারা তো তাদের হলো কি জাতির ড্যাডি বলা যায়, যে তারাও কিন্তু ঠিকই শেখ হাসিনাকে সমীহ করতো, তোয়াজ করতো, কিন্তু আমাদের কাউকে বলতে পারবে না যে কেউ আপোষ করছে বা একজন ফ্যাসিস্ট। যদি শেখ মুজিবকে বলা হয় প্রথম ফ্যাসিস্ট, তাহলে সর্বোচ্চ ফ্যাসিস্ট হচ্ছে শেখ হাসিনা, তার মেয়ে দ্বিতীয় ফ্যাসিস্ট বা সর্বোচ্চ। আর সেই তুলনায় এরশাদ হলো শিশু ফ্যাসিস্ট, যে সেই তুলনায় তো তারা জামাত কিন্তু বারবার তাদের সাথে অ্যালায়েন্স করছে। এখন মনে হয় তাদের ওই অ্যালায়েন্স বাদ দিয়ে এখন তাদের মুক্তিযোদ্ধা হওয়ার স্বাদ জাগছে, কারণ এই স্বপ্ন তাদের কোনোদিন পূরণ হয় না। আমরাও সেটি দেখেছি যে জামায়াত দেশের সন্ধিক্ষণে একটা, যখনই দেশের সন্ধিক্ষণ তখনই একটি ঐতিহাসিক ভুল তাদের, এটি ভুল বলবো না, তাদের স্ট্র্যাটেজি এটি তো আমরা জানি না, এটি তারাই ভালো বলতে পারবেন, কিন্তু আমরা জানি ইতিহাস বলে প্রত্যেকটি সিদ্ধান্তই তাদের পক্ষে যায়নি, তাদের বিপক্ষে গেছে। সুতরাং ভুল সিদ্ধান্তই বলবো। আবার বিএনপি মহাসচিব বলেছেন, অনেক কথাই বলেছেন, এই সরকারের অনেক প্রশংসা করেছেন, ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে ডক্টর ইউনূসের কর্মকাণ্ডে, আমি সংক্ষেপে বলি, কর্মকাণ্ডে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যায়। এই বিষয়ে আসলে আপনার বিশ্লেষণটা কি? আসলে বিষয়টা হয়েছে কি, মানে সিপাহী বিপ্লব একটা, আপনি যদি বলেন আলটিমেটলি যে আপনার মহাবিপ্লব যদি ধরা হয়, 24-এর গণঅভ্যুত্থান তো মহাবিপ্লব, আর তার আগেও যেটা বিপ্লব ও সংহতির যে আমরা এখন দিবসটা পালন করি 7ই নভেম্বর, এটা সিপাহী জনতা এরাই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে গিয়েছিলেন। তো সেই জায়গায় প্রেক্ষাপটটা একই, মানে এখানেও কিন্তু গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট সরকার, মানে প্রেক্ষাপটটা একই। সেই জায়গায় হয়তো উনি এইটার সাথে মিল পেয়েছেন, মানে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সর্বোচ্চ গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়েছে, সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে। আমার মনে হয় উনি এই যোগসূত্রের কথা বলেছেন। আর ডাইনামিসিটি তো অন্য বিষয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম আজকে 71 সালে যখন 25শে মার্চ, তো তাজউদ্দিন আহমেদ, শারমিন আহমেদের একটা বই আছে, তাজউদ্দিন আহমেদের মেয়ে, যে নেতা ও পিতা, ওই বইয়ে বলেছিলেন যে 25শে মার্চ তাজউদ্দিন আহমেদ নোট নিয়ে গিয়েছিলেন যে আপনি স্বাধীনতার ঘোষণা দেন। শেখ মুজিব সরাসরি বলেছেন, তোমরা কি আমাকে রাষ্ট্রদ্রোহী মামলা আসামি করতে চাও? তো এই ছিল তার স্টেটমেন্ট। সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম বলেছেন যে আমার কাছে আমার পরিবারও ইম্পর্টেন্ট না, আমার কাছে ইম্পর্টেন্ট এই বাংলাদেশের মানুষ, তাদের যে স্বাধীনতা, এটা বেশি জরুরি। না হলে আমরা সারা জীবন শোষিততে থাকবো এবং আমরা বিলীন হয়ে যাব। কারণ যে শোষণের শিকার উনি হয়েছিলেন আর্মিতে থেকেও, সেই জায়গা থেকে সাহস করে উনি একজন মেজর হয়েও স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তো সেই জায়গায় তার সাহসের সাথে আমার মনে হয় না ডক্টর মোদীর সাহস মিলবে, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময় দুইজনের যে জায়গাটা সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে, সেটাকেই হয়তো বুঝাতে চেয়েছেন আমার মনে হয় যে মহাসচিব সাহেব, আমার মনে হয় সেই জায়গা থেকে। কিন্তু বিরোচিত বলতে হইলে মহানায়ক বলতে হবে শহীদ জিয়াউর বীরুত্তমকে, কারণ ক্রাইসিস মোমেন্টে উনি জানেন ওনাকে মানে একদম ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হবে, উনি জানেন তার পরিবারের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, কোথাও কোনো কবর হবে না, এবং তার যারা এই বাংলাদেশের মানুষ সে সময় বিলীন হয়ে যেতে পারে, যে তার এই স্বাধীনতার ঘোষণার কারণে আমরা এই বাংলাদেশ পেয়েছি, আজকে আপনি আমি কথা বলতে পারতেছি, তার সাথে আর বাংলাদেশের আর কাউকে দ্বিতীয়টি আর মিলানো যাবে না। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একটু অন্য আলোচনায় আসি। যেহেতু একটি সনাতন ধর্মাবলম্বীদের একটি উৎসব শুরু হয়ে গেছে অলরেডি আজকে থেকে, এই উৎসবটি আগামী মাসের 2 তারিখ পর্যন্ত চলবে। তারা হয়তো দেবী বিসর্জন দেবে। সার্বিকভাবে একটা বাংলাদেশে দুর্গোৎসব কিংবা হিন্দুদের কোনো ধর্মীয় উৎসব আসলে সবাই একটা আশঙ্কা করে, একটা হামলা হতে পারে, কোথাও একটা ইয়ে হতে পারে। আসলে এই যে আশঙ্কাটা কেন? আমি বলছি না যে হচ্ছে বা হবে, এই আশঙ্কাটা কেন? আশঙ্কাটা হইলো যে কখনো কোনো কিছু হইলে আপনার সব জানা যাচ্ছে ফ্যাসিস্ট হাসিনা তাপসের সাথে কথা বলার সময় জানা গেল যে সকল গুলির হুমকি সে দিয়েছে, এবং আপনি দেখেন সে জায়গায় সে বলতেছে যে রিজভি বা যে রুহুল কবির এদেরকে গ্রেফতার করে লাভ নাই, ছাত্রদল যুবদল বাকি যারা আছে অর্গানাইজ করে মিড লেভেলে এদেরকে অ্যারেস্ট করা। এটা 17ই জুলাই একবার এই স্টেটমেন্টটা মানে সারা বাংলাদেশের জনগণ এবং বিশ্বের জনগণও জেনে গেছে যে সকল কিছু সরাসরি হুমকিদাতা মদতদাতা মানসিকভাবে বিকারগ্রস্ত এই ফ্যাসিস্ট হাসিনাই সবকিছু করেছে ওই সময়। সেসব যে নাটক ছিল, এবং সে নিজে কিন্তু এই মেট্রো রেল সবকিছু সে নিজে পুড়িয়ে এই নাটকগুলা করেছে, অভিনয়গুলা করেছে, এবং মামলা দিয়েছে দেশপ্রেমিক মানুষদের নামে, দেশপ্রেমিক নেতাদের নামে, বিএনপি নেতাদের নামে, বাকিদের নামে। তো এই যে এই জায়গায় ফ্যাসিস্ট হাসিনার অতীত চরিত্র যা, সে সব সময় এই ধরনের এনার্কি পছন্দ করতো, এনার্কি করে সে যাতে ক্ষমতা তার দীর্ঘায়িত হয়, কিন্তু তার স্বপ্ন তার দুঃস্বপ্ন হয়ে গেছে। এখনো মানুষের মধ্যে সাইকোলজিক্যালি একটা সবসময় একটা ভয় থাকে, যে কারণ কি এখন আমার মনে হয় যে এই ফ্যাসিস্টদের প্রেতাত্মা যদি অন্য কারোর উপর ভর করে,
কারণ আমরা দেখলাম যে আপনি ডাকসু নির্বাচনে দেখেন যে কারচুপি অনেক সময় গুন্ডামি মাস্তানি করে করে, আর অনেক সময় বুদ্ধিদীপ্ত কারচুপি হয়। এই ডাকসুতে ছিল হইলো এই একটা ইসলামিক সংগঠন হলো বুদ্ধিদীপ্ত কারচুপি, প্রত্যেকটা জায়গায় মানে গাফিলতি ছিল, প্রত্যেকটা জায়গায় ফাঁক ফোকর ছিল। আমরা ওই আলোচনায় আসবো, বিসি বক্তব্য দিয়েছেন, সেই আলোচনায় আসবো না। সেই জায়গায় আমি কেন বললাম ইস্যুটা এরকম এনার্কি তৈরি করে, ক্যাওস তৈরি করে বাকি সংগঠনগুলা মানে হচ্ছে কি নিজেদের কিভাবে আখের গোছাবে এই ইন্টেনশনে থাকে সব সময়। আর একটা এনার্কি হইলেই সব সময় মনে হয় যে এটা বিএনপির যে কোনো নামে দিলে সুবিধা। আপনার বিষয়টা হয়ে গেছে কি যে কোনো ঘটনা নিউজ হয় আগে হচ্ছে, যেমন আপনি ধরেন যে যতগুলা ঘটনা ঘটছে আমরা সাথে সাথে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের সাথে সাথে একটা রুল কপি প্রেস রিলিজ আপনি দেখতে পারেন, সাথে সাথে বহিষ্কার করা হচ্ছে, শোকজ করা হচ্ছে। এইটা সর্বোচ্চ নেতা পর্যন্ত, আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পর্যন্ত ও বহিষ্কার হয়েছিলেন, শোকজ হয়েছিলেন, অজস্র উদাহরণ আছে। তো সেই জায়গায় এত কঠোর হওয়ার পরেও একটা ইন্টারন্যাশনাল মানে আছে না যে বিএমপি ঠেকাও, এইটা হইলো বাকিদের মূল এজেন্ডা হয়ে গেছে। এই জন্য কোনো এনার্কি করে যাতে বিএনপির নামটা দিতে পারে, ইস্যুটা ওইটা। সে ইস্যু যাই হোক, আপনার সেই জায়গায় প্রথম ট্রেন্ড হলো মিডিয়া কু, ইয়েলো জার্নালিজম। এখনো ফ্যাসিস্টের পেতাত্তা তাদের মধ্যে রয়ে গেছে, তারা চায় শুধু বিএনপি ঠেকাও। এই জন্য এই শারদীয় দুর্গোৎসবের মধ্যেও সবার একটা ইন্টেনশন আছে কখন কি হয়, এবং বিএনপিকে বিএনপির জন্য এটা চ্যালেঞ্জ, এই ধরনের। জি, আমরা দেখলাম যে ডাকসু নির্বাচন হয়ে গেল, তারপর নানা প্রশ্ন উঠলো, সেগুলো কেউ তোয়াক্কা করলো না। কিন্তু কয়েকদিন আগে আমরা দেখলাম যে নীলক্ষেতে ব্যালট পেপার পাওয়া গেল। সেখানে এই ব্যালট পেপার পাওয়ার পর থেকে কিন্তু নির্বাচনের প্রক্রিয়া নিয়ে একটা প্রশ্ন উঠেছে সবার মাঝেই, সব শ্রেণীর বা পেশার মানুষের মাঝেই। যখন এই প্রশ্ন আসছে, নিশ্চয়ই ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের একটা অবস্থান স্পষ্ট করবেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় তিনি সংবাদ সম্মেলন করে তিনি সেখানে ব্যাখ্যা দিয়েছেন যে ওই যারা টেন্ডার নিয়েছিল এই ব্যালট পেপারের, সেই সংস্থা থেকে তাদেরকে লিখিতভাবে বলা হয়েছে যে তারা ব্যস্ততার কারণে আসলে ওই জানাতে পারেনি, অবগত করতে পারেনি কোন প্রেসে বা নীলক্ষেতে দেওয়া হয়েছে, কেন বা কি কারণে। পাশাপাশি বলেছেন যে এটা আসলে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার মতো বিষয় না, কেননা তা আরো কয়েকটি বিষয় তুলেছেন যে এই কারণে আমরা আসলে ওই মানে দায় নিতে চাই না, মানে দায়টা এড়ানোর যে প্রশ্নটা, এক সাংবাদিকের প্রশ্ন ছিল যে দায় কার, তখন আপনি ধরেন টেকনিক্যালি সেটির উত্তর মানে দিয়েছেন ইন্টেনশনালি যে ফ্রেমিং করা। আপনি ধরেন এরা আবার ফ্রেমিংটা কি লেভেলে করে যে বাংলাদেশের স্বাধীনতাকে এরা নিয়ে গেছে কি ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যে, যে এই যুদ্ধে ভারত বিজয়ী হয়েছে। আবার এই ডাকসুটাকে তারা নিয়ে গেছে পাকিস্তান জামায়াত ইসলামী ওখানে উইশ করেছে যে এইখানে ইসলামপন্থী রাজনৈতিক দলের সর্ববৃহৎ দলের এটা বিজয় হয়েছে, আর বাকি ভারতপন্থী রাজনৈতিক দলের পরাজয় হয়েছে। তো এই যে রাজনৈতিকভাবে ইন্ধন দেওয়া, আমাদের সকল অর্জনকে যে বাজারে তোলা, এটা অতীতেও ইসলামিক সংগঠন করেছে। তাদের আমার মনে হয় যে তারা সুযোগের অভাবে ভদ্রলোক থাকে, অথবা কোনো সময় বিলাই থাকে, যদি একটু সুযোগ পায় তারা বাঘ হয়ে আবার হওয়ার চেষ্টা করে, কামড় দেওয়ার চেষ্টা করে। তো আমার মনে হয় তাদের যে বিলাই আচরণগুলা থেকে বের হয়ে তারা হঠাৎ করে বাঘ হয়ে থাবা দেওয়া শুরু করছে। তারা হচ্ছে দেখলাম যে রিকোয়েজিশন ছিল যে ওইখানে খাট লাগবে কিছু হোস্টেলের জন্য বা হলগুলার জন্য খাট লাগবে, এটা অলরেডি অ্যালোটেড ছিল স্টুডেন্টের জন্য, জাস্ট ডাকসুর জন্য তারা দিতে পারে নাই। কি করলো তারা, মিডিয়াতে প্রকাশ করলো যে ডাকসুর এক নায়ক মানে হচ্ছে কি কারচুপির নায়করা, এরা নাকি এদেরকে বিলি করলো সাধারণ শিক্ষার্থীদের, এই খাটটার দিল। তো এইটা আমাদের নেতা রুহুল কবির রিজভী আহমেদ যথার্থই বলেছেন যে এটা কি কোনো এতিমখানা নাকি, যে আপনি ভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, গভর্নমেন্টের সর্ববৃহৎ বাজেট থাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, সেটাকে তারা এতিমখানার মতো বানায় ফেলছে অলরেডি। কারণ তারা হইলো কি সুযোগের অভাবে ভদ্রলোক, অথবা তারা দেখা গেল ফ্যাসিস্ট হাসিনা যখন ছিল বন্দুকের নলের মুখে তারা ছিল বিলাই, এখন যখন বন্দুক সরে গেছে এরা এখন বাঘের রূপে বসে এখন সবাইকে থাবা দেওয়ার চেষ্টা করছে, সবাইকে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে তারা এইটা। তো আমার মনে হয় যে আচরণ আমাদের মধ্যে ছিল ফ্যাসিস্ট হাসিনার বন্দুক নলের, আমরা বলেছি যে বাংলাদেশপন্থী কারা এবং বাংলাদেশের পক্ষে। আজকে দেখেন 31 দফা রাষ্ট্র মেরামতের, এরা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে প্রায় 2-2.5 বছর আগে দিচ্ছেন। আজকের বিষয় না এটা, কিন্তু তাদের কোনো এজেন্ডা ছিল না, তাদের কোনো সংগঠন ছিল না, কিছুই ছিল না, কোনো কিছু না। এখন হুট করে তারা যখন একটু সুযোগ পাইছে তখন তারা মাথা চারা দিয়ে ওনার চেষ্টা করতেছে। এবং আপনি দেখেন যে এই ব্যালট পেপারগুলা যাচ্ছে তাই ভাবে, এটা হইলো মানে ওই যে ইয়েতে আমাদের নেতা বলেছেন যে উনি বলেছেন যে এটা তো হোটেল মালিক সমিতির কোনো নির্বাচন না যে আপনি চাইলো মন চাইলো এই জায়গা থেকে করবেন। তো আমার মনে হয় তাদের কোনো এজেন্ডা ছিল, তাড়াহুড়া ছিল যে এই জিনিসগুলা
তাহলে আপনার কি 2 দিন পরে দিলে তো আপনার কোনো অসুবিধা হতো সমস্যা না, ছিল না। 7 দিন পরে দিতে আপনার কোনো অসুবিধা ছিল না। তো এই যে তাড়াহুড়াটা, আমার মনে হয় তারা কোনো নির্দিষ্ট এজেন্ডা নিয়ে, কারণ ইলেকশনের দিন সকাল 10টার সময় আমরা বহুল প্রচলিত যে পত্রিকাগুলা এখানে ফ্রেমিং করলো কি, যে ছাত্র দলের ভিপি পদপ্রার্থী সে নির্বাচন আচরণবিধি ভঙ্গ করছে। তখন যারা ঘুম থেকে উঠে ভোট দিতে যায় তখন তো আরে এখনই তার নির্বাচন আচরণবিধি ভঙ্গ, তাহলে নির্বাচিত হলে না কি করবে? এই যে সাইকোলজিক্যাল মব সৃষ্টি করা, এই মব সৃষ্টির মাধ্যমে এবং টোটাল প্রক্রিয়াটা, এবং ওইখানে একজন মেয়ে বলেছে যে আসলেই প্রমাণ পাওয়া গেছে যে ওইখানে শিবিরপন্থী, ওইখানে তো শিবির বলা যাবে না, এরা হইলে একটা ওই যে বিভিন্ন হায়ার করা প্লেয়ার, আবাহনী মোহামেডানে যে বিভিন্ন হায়ার করা প্লেয়ার নেই, এই হায়ার করা প্লেয়ার দিয়ে তারা যে একটা টিম করছিল, ওই টিমের 2 জন প্রার্থীর ব্যালটের ওইখানে দাগ দেওয়া ছিল, ভোট দেওয়া ছিল অলরেডি। তো এই ধরনের কত ম্যানিপুলেশন হয়েছে আমরা হয়তোবা জানি না। আপনি দেখেন জগন্নাথ হলের সেইখানে হয়তোবা তারা চিন্তা করছে এখানে আমাদের কোনো কাজ করা লাগবে না, বাকিগুলাতে তারা অন্যগুলাতে কাজ করছে, হলগুলাতে, এবং ভোট মিলে যায়। 2-3টা হলের ভোট একবারে এজ ইট ইজ মিলে যায়। তো আপনি এটা কিভাবে মিলে, এটা একটা বিরল ঘটনা। আর দ্বিতীয়ত হচ্ছে জগন্নাথ হলে তারা কোনো চেষ্টাই করে নাই, এজন্য দেখা গেছে যে ছাত্র দলের প্রার্থী সেখানে 1292 ভোট পেল ভিপি প্রার্থী, অপরদিকে আরেকজন পেয়েছে 10 ভোট। এটা হলো কি বেসিক চিত্র, তারা এখানে ইনভেস্টই করে না। ইনভেস্ট মানে কি, যে এই ম্যানিপুলেশন গুলা তারা ওগুলাতে অ্যাপ্লাই করে নাই, জগন্নাথ হলে অ্যাপ্লাই করে নাই। আচ্ছা যাই হোক, আমরা তো বাকিগুলাতে মোটামুটি ম্যানেজ হয়ে গেছে, এমনি আমরা জিতে যাব। তো আমার মনে হয় ওইখানে আসল চিত্রটা ফুটে উঠছে, যে এটা বাকি হলগুলার চিত্র এটা হইতো। কিন্তু যাই হোক, যে এখন ইতিহাসের পাতায় এই ডাকসু একটা কলঙ্কিত অধ্যায় থাকবে, কারণ এটা আমরা যদি প্রাচ্যের অক্সফোর্ড ধরি, এই অক্সফোর্ডে এরকম সস্তা নির্বাচন বা কাউকে জেতানোর নির্বাচন, এগুলো আসলে বাংলাদেশের মানুষ ইতিহাসের পাতায় তাদেরকে ঘৃণা ভরে বর্জন করবে যারা এগুলোর কারিগর ছিল। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের স্টুডিওতে আপনার যে মূল্যবান সময় ব্যস্ততার মধ্যে আসলেন, এজন্য কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন। ধন্যবাদ।